তটিনীর হয়ে কেস লড়তে পরশুরামের কাছে 10 লক্ষ টাকা চাইলো নন্দিনী মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে খুব বাজেভাবে ফাঁসালে তখন তটিনী ময়তোষ বাবুকে বলতে থাকে, আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে চাই। আমাকে আমাকে অন্তত পক্ষে একবার ডিপার্টমেন্টে কথা বলতে দিন, তারপরে আপনারা যা বলবেন আমি তাই করব। তখন তখন দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে, এটা সম্ভব নয়, আপনার ডিপার্টমেন্টে আপনি যোগাযোগ করতে পারবেন না। তখন এই কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, আপনি কি ভুলে যাচ্ছেন আমি কে? তখন তখন মহিতোষ বাবু বলতে থাকে, আপনি আপনি যেই হন না কেন, আপনার আপনার যে যে একটা স্ক্যান্ডেল বেরিয়েছে, এখন আমরা আপনাকে কোনোভাবেই আর সেই মর্যাদা দিতে পারবো না। তখন তটিনী বলতে থাকে, আপনারা আপনারা ভুলে যাচ্ছেন আমি কোন ডিপার্টমেন্টে আছি, আর আমি আমি আপনাদের ডিপার্টমেন্টের একজন অফিসারেরই ওয়াইফ। তখন এ কথা শুনে মহিতোষ বাবু বলতে থাকে, এখানে এখানে আমরা কাজ করি, এখানে কোনো পার্সোনাল সম্পর্ক আমরা আনি না, সেটা সেটা পরশুরাম খুব ভালো করেই জানে। তখনই তটিনী বলতে থাকে, আমার মনে হচ্ছে এই সৌরভ ছেলেটার মতো আপনিও টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, তাই না? তখনই তখনই নন্দিনী বলতে থাকে, তুই কি কি বলতে চাইছিস? তোর যাকে দেখছিস তাকে তোর মনে হচ্ছে সবাই বিক্রি হয়ে গেছে? ঠিক তখনই তখনই দেখা যায় তটিনী বলে ওঠে, ও তার মানে এখানেও সালিশি করতে চলে এসেছিস, তাই না? তখন নন্দিনী বলতে থাকে, তোর কপালে এটাই হবার ছিল, যেমন কর্ম তেমন ফল। তোকে তোকে আমরা বারবার বলেছিলাম বাড়াবাড়ি করিস না, যদি যদি আমাদের সঙ্গে হাত মেলাতি, বাড়াবাড়ি না করতি, তবে তোকে আজকে এই দিনটা দেখতে হতো না। তখন তখন তটিনী বলতে থাকে, আমি আমি তোদের মতো ক্রিমিনাল নই, তাই আমার সঙ্গে যা হচ্ছে আমি আমি সবটাই সহ্য করে নেব, শুধু আমি একবার এখান থেকে বেরোতে পারি। এই মহিতোষ বাবুর চেয়ার নিয়ে আমি যদি টানাটানি না শুরু করেছি, ওনার চেয়ারটা যদি আমি খালি না করিয়েছি, এতে এতে আমার নামও তটিনী নয়। এ কথা শুনে মহিতোষ বাবু বলতে থাকে, তবে তো আমি আপনাকে আরো 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 কোনো ডিপার্টমেন্টে ফোন করতে দেব না, আপনার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে দেব না। তখন তখন তটিনী বলতে থাকে, এ কারণেই তো বলছি আপনিও টাকা খেয়ে বিক্রি হয়ে গেছেন। তা না হলে আমার বিশ্বাস ছিল আপনি কখনো কখনো পরশুরামের সঙ্গে বেইমানি করবেন না। তখন তখন মহিতোষ বাবু হাসতে থাকে আর বলতে থাকে, এখানে এখানে বেইমানি বলছে না, এখানে এটা কোনো বেইমানি নয়। আপনি আপনি যে কাজটা করেছেন, এটা আমাদের আইন পুরোটাই অমান্য নিষেধ করে, তাই আমরা আইন অনুযায়ী কাজ করছি। আপনি যেভাবে আপনার আপনার মেয়ে টেফিন ক্যারিয়ার থেকে ওই নেশার জিনিসটা বেরোলো, সেটার ভিত্তিতে আপনাকে আমরা অ্যারেস্ট করেছি, এবার কোর্টেও তোলা হয়েছে। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ নন্দিনীকে ফোন করে বলতে থাকে, আপনাকে আপনাকে আমি একটা অনুরোধ করছি, আমি এখন একটি জায়গায় ফেঁসে গেছি, আমি কিছুতেই যেতে পারছি না, আপনি প্লিজ একটু একটু আপনার বোনকে বাঁচিয়ে নিন, ওকে সেভ করুন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। তখন তখন নন্দিনী বলতে থাকে, আমি আমি তোমার ওয়াইফকে বাঁচাতেই পারি, ওর হয়ে লড়তেই পারি, তবে তবে আমাকে আমার ফিস দিতে হবে 10 লক্ষ টাকা, পারবে তো? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, তার মানে আপনি কি টাকা টাকা দিয়ে সবকিছু বিচার করছেন আজকাল? তখন তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ তাই, আমি টাকা দিয়ে সবকিছু বিচার করছি। আপনি যদি আপনার ওয়াইফকে বাঁচাতে চান, তবে 10 লক্ষ টাকা আমার ফিস বহন করতে হবে, তারপরে আমি ওনার হয়ে কোর্টে উঠবো। এ কথা শুনে অবাক হয়ে যায় তটিনী ও পরশুরাম। তখন তটিনী বলতে থাকে, ছি দিদি ছি, তোকে দেখে আমার সত্যি ঘৃণা হচ্ছে, তুই যে এতটা নিচে নামতে পারিস আমি কখনোই ভাবতে পারিনি, তুই এতটা জঘন্য, নিজের বোনের হয়ে কেস লড়তে তুই 10 লক্ষ টাকা চাইছিস। তখনই দীপালি নন্দিনীকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোর মতো কুলাঙ্গার মেয়েকে পেটে ধরাই আমার ভুল হয়েছে, নিজের ছোট বোনকে বাঁচাতে তুই তার স্বামীর কাছ থেকে 10 লক্ষ টাকা চাইছিস, তোর লজ্জা করছে না? তুই বলতে পারতি যে আমি 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 তো তোমার ওয়াইফের কেসটা লড়তে পারবো না, তুই টাকা চাইলি কিভাবে? তখন নন্দিনী হাসতে থাকে আর বলতে থাকে, মা কথায় কথায় গায়ে হাত তুলবে না,
গায়ে হাত তোলা স্বভাবটা চেঞ্জ করো, কারণ কারণ আমি কিন্তু এখন আগের নন্দিনী নেই। আমি চাইলে তোমাদের তোমাদের তুড়ি মেরে কিনতে পারি, আবার তুড়ি মেরে বিক্রি করতে পারি। এই কথা শুনে, নন্দিনীর কথা শুনে দীপালি অবাক হয়ে যায়। দীপালি বলতে থাকে, এ কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? আমি আমার ভেবে ঘৃণা লাগছে যে তোর মতো মেয়েকে আমি এতটা ভালোবেসেছিলাম নন্দিনী। তোকে আমি এতটা ভালোবেসেছিলাম, তোকে আমি এতটা বিশ্বাস করতাম, কখনো ভাবিনি তুইও শেষমেশ ওদের মতো গিরগিটি হয়ে বাড়াবি। তখন তখন নন্দিনী বলতে থাকে, মা, এখানে এখানে তুমি কিন্তু সিক্রেট করবে না, মুখ সামলে কথা বলো। তখন তখন এ কথা শুনে দেখা যায় দীপালি বলতে থাকে, মুখ সামলিয়ে কথা বলবো কার সঙ্গে? তোর সঙ্গে? তোর সঙ্গে কথা বলতেই তো আমার ঘৃণা হচ্ছে। তখন এই বলে দীপালি সেখান থেকে চলে যায়। তখন পিকু পিকু কাঁদতে থাকে আর বলতে থাকে, মাম্মি তুমি ফিরে আসবে তো? তখন তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ, তুমি তোমার ভালো দিয়ার কাছে থাকবে, কোথাও যাবে না, ভাইকে নিয়ে দুজনে সাবধানে থাকবে। মা, ওদেরকে দেখে রাখার দায়িত্ব তোমার, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি আমি তোমাদের কথা দিচ্ছি, আমি যে করেই হোক ফিরে আসবো। আমাকে আমাকে এভাবে ফাঁসিয়ে ওরা কিচ্ছু করতে পারবে না। ওরা কি ভেবেছে এখন এখন আমার স্বামী নেই আর আমাকে এভাবে ফাঁসিয়ে লকআপে পুরে দেবে? কিচ্ছু করতে পারবে না। আমি যে করেই হোক ওখান থেকে বের হয়ে আসবো। এরপরে তটিনীকে নিয়ে যায় মহিতাস বাবু কোর্টের উদ্দেশ্যে। এরপরে কোর্টে নিয়ে গিয়ে সকল কিছু বললে, সব প্রমাণ দিলে তটিনী 7 দিন কাস্টাডি হয়ে যায়। এটা দেখে অবাক হয়ে যায় তটিনী মনে মনে বলতে থাকে, তার মানে টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। যে যে যত যত ভালো মানুষই হোক না কেন, সবাই সবাই বিক্রি হয়ে যায়। তার তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই মহিতোষ বাবু। এরপরে দেখা যায় তটিনীকে জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা একজন লেডি কনস্টেবলের সঙ্গে পরিচয় হয় তটিনীর। সেখানে কনস্টেবলটা ভালো থাকায় তটিনীকে ফোন দিতে রাজি হয় মেয়েটি। এরপরে তটিনী ফোন নিয়ে শিবপ্রসাদকে ফোন করে। তখন শিবপ্রসাদ ফোন পেয়ে বলতে থাকে, কে বলছেন? তখন তটিনী বলতে থাকে, তোমার কাছে আমার থেকে তোমার বোনই বড় হলো, তাই না? আজকে আমি কাস্টাডিতে আমাকে আমাকে 5 দিনের কাস্টাডি দেওয়া হয়েছে, আর তুমি তোমার বোনের কেস নিয়ে ওই গ্রামেই পড়ে গেলে, আমাকে আমাকে বাঁচাতে এলে না। আমি এত বড় একটা বিপদে পড়েছি, আমি তোমার কাছে হেল্প চেয়েছিলাম, কিন্তু তুমি আসোনি। তখন এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, বিশ্বাস করো তটিনী, আমি বিপদে আছি। এখান থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। চারপাশটা ঘেরাও করে রাখা হয়েছে। আমি চাইলেও কিছু করতে পারছি না। এখানে এখানে একটা মাটির নিচ থেকে আমি আমি শিবানীর একটি হার পেয়েছি, তার সঙ্গে শিবানীর একটি লকেটও পেয়েছি, যে লকেটটা ভাইফোঁটাতে আমি ওকে গিফট করেছিলাম। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, কি বলছো এসব তুমি? হারটা যে তোমার বোনের, তুমি কি এটা বুঝতে পেরেছো? তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো এটাই বুঝতে পারছি না। আমি হারটা ফরেন্সিকে পাঠাবো, ওখান থেকে ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে। আমি বারবার ভগবানের কাছে প্রার্থনা করছি, কোনোভাবে যেন ডিএনএটা মিলে না যায়, কোনোভাবে যেন ওই হারটা আমার বোনের না হয়। এই কথা শুনে তটিনী বলতে থাকে, ঠিক আছে, তবে তুমি ওই দিকটা সামলাও। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তোমাকে তোমাকে আমি অবশ্যই ওখান থেকে বের করব, আমি তোমাকে কথা দিচ্ছি তটিনী, তুমি একদম চিন্তা করো না। কিন্তু আমার ছেলে মেয়ে বাচ্চারা কোথায়? তখন তটিনী বলতে থাকে, ওরা ওরা মুখার্জি বাড়িতে আছে, ওদেরকে ওখান থেকে সরিয়ে নিতে হবে, তা না হলে ওখানে থাকলে ওদের কোনো ক্ষতি করে দেবে। ওই জিৎ মুখার্জি, নন্দিনী মুখার্জি, কবির চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জি, এরা এরা হায়নার মতো ওত পেতে বসে আছে। সুযোগ পেলে আমার ছেলে মেয়ে দুটোকে একদম একদম সেখান থেকে সরিয়ে পাচার করে দেবে। তুমি প্লিজ কোনোভাবে ওদেরকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করো, কিংবা অন্য কোনো রাখার চেষ্টা করো। আর আমি চেষ্টা করছি কি করে এখান থেকে বেরোনো যায়। আমাকে আমার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তখন দেখা যায় এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, কে করেছে এমন? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তোমাদের তোমাদের স্যার মহিতোষ বাবু, আমার মনে হচ্ছে উনিও বিক্রি হয়ে গেছে কর্ণ চ্যাটার্জির কাছে। উনিও নিজেকে বিক্রি করে দিয়েছে। তার কারণ উনি উনি আগে যেভাবে কথা বলতো, যেভাবে আমাকে রেসপেক্ট করতো, উনি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন তোমার কথাও উনি রাখতে পারবে না। তুমি ওনাকে কথা বলে দেখো ওনার সঙ্গে, দেখবে উনি তোমার কথাও নাকচ করে দেবে। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, তার মানে ইচ্ছে করে মহিতোষ বাবু আমাকে আমাকে এখানে আটকে দিয়েছে, আমাকে এই এই এই
কুসুমপুরে পাঠিয়েছে যাতে আমাকে এখানে ফাঁসানো যায় আর তোমাকে তোমাকে কলকাতাতে ফাঁসাতে পারে, তাই তো? তখন তটিনী বলতে থাকে, একদম একদম, এখন আমারও আমারও মনে হচ্ছে ঠিক এমনটাই হয়েছে। ওরা ওরা সবাই মিলে প্ল্যান করে ইচ্ছে করে তোমাকে ওখানে গ্রামে পাঠিয়েছে, আর এখানে এখানে পিকুর পিকুর টিফিন ক্যারিয়ারে খাবারের জায়গায় নেশার জিনিস মিশিয়ে আমাকে আমাকে ফাঁসিয়েছে। তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি আমি একবার শুধু শিবানীর কেসটা উদ্ঘাটন করে ওখানে আসি, তারপরে তারপরে আমি মহিতোষ বাবুরও দেখছি কি করা যায়। এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমি আমি চাইলে এক্ষুনি এক্ষুনি আমার ডিপার্টমেন্টে ফোন করলে মহিতোষ বাবুর চেয়ার নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। আমি ওর আর আর সৌরভের চেয়ার নিয়ে টানাটানি করতে পারি, ওদের চেয়ারটা আমি খালি করতে পারি। তুমি কি চাও এটা আমি করি? তখন তখন পরশুরাম বলতে থাকে, এখন কিছু করার দরকার নেই, এখন তুমি নিজেকে সেভ করার চেষ্টা করো, আর আমি আমি আগে আসি, তারপরে মহিতোষ বাবুর মুখোমুখি দাঁড়াবো আমি। এরপরে এরপরে বলবো যে উনি উনি কি সত্যি বিক্রি হয়েছে কিনা। যদি বিক্রি হয়ে থাকে তবে তবে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি এতদিন ওনাকে ওনাকে নিজের সিনিয়র অফিসার ভেবে ভেবে সম্মান করে এসেছি, কিন্তু উনি উনি যদি সত্যি নিজেকে বিক্রি করে দিয়ে থাকে তবে তবে ওনার সঙ্গে আমার আমার এবার যুদ্ধ হবে। এরপরে তটিনী বলতে থাকে, ঠিক আছে, তুমি তুমি নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। তখন তখন পরশুরাম বলতে থাকে, আজ রাতেই আজকে আজকে আমি হাড়টা ফরেন্সিকে পাঠাবো। বলরাম ও মায়া হাড়টা ফরেন্সিকে নিয়ে যাবে, সেখানে গিয়ে টেস্ট করেই আমাকে রিপোর্টটা দেখাবে। এরপরেই ফোনটা কেটে দেয় শিবপ্রসাদ। এরপরে ঠিক তখনই বলরাম ফোন করে বলতে থাকে, পরশুরাম তুই কোথায়? তখন পরশুরাম বলতে থাকে, কেন, আমি তো বাড়িতেই। তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, মনে হচ্ছে হাড়টা নিয়ে ফরেন্সিকে পৌঁছাতে পারবো না, তুই তুই রিপোর্টটা নিজের কাছে নিতে পারবি না। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, তার মানে কি বলছিস এসব? কেন কেন হাড়টা তুই ফরেন্সিকে নিতে পারবি না? তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, কারণ কারণ আমাদের গাড়ির সামনে কিছু লোকজন এসে আমাদের আমাদের গাড়িটা আটকে দিয়েছে। ওদের হাতে অনেক অস্ত্র, মনে হচ্ছে ওরা আমাদের আটকানোর জন্য এখানে এসেছে, আমাদের আমাদের কোনোভাবে যেতে দেবে না। এই হারটা হয়তো বা কেড়ে নেওয়ার জন্য এসেছে। যদি হারটা কেড়ে নেয় তবে আমরা কি করে ফরেন থেকে হারটা নেব, বলতে পারিস? তখন তখন পরশুরাম বলতে থাকে, তুই চিন্তা করিস না, আমি আমি সময় মতো পৌঁছে যাব। তুই আগে তো গাড়ি থেকে নামবি না, আমি আমি আসছি। এ বলে ফোনটা কেটে দেয় পরশুরাম। এরপরে পরশুরাম সেখান থেকে দৌড়তে থাকে। এরপরে দেখা যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে বলরাম ও মায়ার গাড়ি, আর চারপাশ ঘেরাও করে আছে গ্রামের লোকজন। এরপরে সেখানে এসে দাঁড়ায় পরশুরামকে দেখে লোকগুলো পরশুরামের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই পরশুরাম লোকগুলোর সঙ্গে ফাইট করতে থাকে আর বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না এরা এরা কেন এভাবে বারবার আমাদের বাধা দিতে আসছে। তার মানে কি এই পুরো গ্রামের লোকজনই সবাই এই র্যাকেটটার সঙ্গে যুক্ত? এই র্যাকেটের সঙ্গে বিজিত লাহিড়ীর সঙ্গে পুরো 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 গ্রামটাই যুক্ত? যদি তাই হয় তবে তো পুরো গ্রামটাই ক্রিমিনালে ভরপুর। এর জন্যই তো থানার বড়বাবু বলেছিল যে এই গ্রামে না ঢুকতে। এই পুরো গ্রামটাই ক্রিমিনালদের আখড়া। এরপরে দেখা যায় সবাইকে মারলে তখন সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, তুই যদি আজকে না আসতি তবে হয়তো বা আমাদের কাছ থেকে এই হারটা ছিনিয়ে নেওয়া হতো। যদি হারটা ছিনিয়ে নিত তবে আমরা কোনোভাবেই তোর তোর বোনের হদিশ পেতাম না। সত্যি যদি তো এই হারটা তোর বোনের হয় তবে সরি বস, আমরা কোনোভাবেই তোর বোনকে তোর কাছে ফিরে দিতে পারলাম না। আর যদি এই হারটা তোর বোনের না হয়, যে করে হোক আমরা তোর বোনকে তোর কাছে ফিরিয়ে দিলাম, প্রমিস করলাম।